এবং পার্ট সি তে থাকবে হচ্ছে 15 মার্ক। এই টোটাল হচ্ছে 30 মার্ক। আমি কোশ্চেনটা এখানে আপলোড দিতে পারলে ভালো হতো, ব্যস্ততার কারণে আমি দেখাইতে পারি নাই বা কোশ্চেনটা আপলোড দিতে পারি নাই। তো আমি এখানেই বুঝাই দিই একটু একটু করে আপনাদেরকে। যেমন এখানে পার্ট এ তে থাকবে হচ্ছে আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সেখান থেকে আপনাদের কারেক্ট আনসারটুকু আপনাদের আনসার শিটে লিখতে হবে। এখানে 7টা এমসিকিউ থাকে, 7টা এমসিকিউ এর 7 মার্ক থাকে। খুবই বেসিক ইংলিশগুলো থাকে, যেমন আমি এখানে একটা ডেমো দিয়ে রাখছি। এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ইন্ডিপেন্ডেন্ট। তো ইংলিশ গ্রামারের যেটা বেসিক গ্রামার, পার্টস অফ স্পিচ, তারপরে হচ্ছে কি বলে আপনার ইডিয়ম ফ্রেজ, প্রিপোজিশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আর্টিকেল, এগুলো থেকেই বেসিক্যালি প্রশ্ন আসে। তো আমি আপনাদেরকে কোশ্চেনটা দেখাতে পারতেছি না, কিন্তু গতবারের কোশ্চেনটা যদি দেখি, গতবারে আসছে হচ্ছে একটা সুইটেবল ওয়ার্ডস চাইছে, ফুল ফর্ম চাইছে, তারপরে অফিস পোলাইট চাইছে, পলিটি চাইছে, তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশন আসছে। এই বেসিক জিনিসগুলো আসবে। তো আমরা এগুলো আস্তে আস্তে করে আলোচনা করব। এগুলো নিয়ে চাপ নেওয়ার কিছু নাই। আপনারা সবাই মোটামুটি কর্মজীবী, তাই তো নাকি? ম্যাক্সিমাম আমি মনে করি যে কর্মজীবী আছেন এখানে, বা অনেকে সংসার লাইফে অলরেডি ইনভলভ। তো সবকিছু সামলায় আসলে পড়াশোনাটা চালায় যাওয়া খুবই সৌভাগ্যের আপনাদের জন্য এবং কষ্টকর। একটু কষ্ট করে শেষ পর্যন্ত আমার ক্লাসে উপস্থিত থাকবেন। আশা করি আপনাদের সকল সমস্যা এবং কনফিউশন দূর হয়ে যাবে। সবাই থাকবেন তো আমার সাথে নাকি? জি স্যার। আচ্ছা, আমি মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আমাদের এই ব্যাচে প্রেজেন্স অনেক বেশি, যেটা আমি গত ব্যাচে পাই নাই। হ্যাঁ, তো প্রেজেন্স বেশি থাকলে সবার জন্য আমার বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ বলেন। Charging down the wicket, well adjusted by Shepherd. I mean, we've been talking. আচ্ছা, কেউ একজন স্পিকার অন করেছিলেন। আপনারা যখন প্রয়োজন পড়বে বা আপনারা কথা বলতে চাইবেন, তখন আপনারা কাইন্ডলি স্পিকারটা অন করবেন, আদারওয়াইজ অফ রাখাই ভালো, আমাদের যেহেতু অনলাইন ক্লাস। তো আসেন আমরা একটু কিছু বিষয় দেখি, আর একটু ডিপে যাই। সরি। তো এটা গেল পার্ট এ তে আপনাদের এমসিকিউ থাকে। পার্ট বি তে দেখা যায় যে 4টা কোশ্চেন থাকে, 4টা লিখতে হয়। 4টাতে হচ্ছে আপনার 4 দুগুণা 8 মার্কস। 8 মার্কস হচ্ছে এখানে ইডিয়ম ফ্রেজ থাকতে পারে, সেগুলোতে বাক্য তৈরি থাকতে পারে, আবার কনভারসেশন আসতে পারে। কনভারসেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে ডায়লগ, তারপরে হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে আপনার ইংলিশের গুরুত্ব, মানে ছোট ছোট কিছু টপিক দিয়ে আপনাকে 4টা কোশ্চেন করতে বলবো। যেমন এখানে দেখেন ইডিয়ম ফ্রেজ আছে, যে এখানে বলা হচ্ছে রাইট দ্য মিনিং অফ দিস ইডিয়মস এন্ড ফ্রেজেস এন্ড মেক সেন্টেন্স। এগুলোর অর্থ লিখতে হবে। তো আমি কাইন্ডলি আবারও মনে করা দিচ্ছি, আমি গতবারের খাতা দেখলাম, তো যারা ভালো করছে এই সাবজেক্টে, তো যখন বলা হবে যে রাইট দ্য মিনিং অফ দ্য দিস ইডিয়মস এন্ড ফ্রেজ, তখন আপনারা কাইন্ডলি ইংলিশে লেখার চেষ্টা করবেন, কারণ এটা কি আমাদের ইংলিশ সাবজেক্ট না? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, ইংলিশ সাবজেক্ট। তো যখন ইংলিশে অর্থ লিখতে বলতেছে যে মিনিং অফ দিস ইডিয়মস এন্ড ফ্রেজেস আপনি লেখেন, তো তখন আপনাকে সেই অর্থটাও ইংলিশেই লেখাটা সবচেয়ে বেশি সমীচীন। তো ধরেন আপনি ইংলিশে লিখলেন আর একজন বাংলাতে অর্থ লিখলো, তো একজন পরীক্ষকের কোন খাতার প্রতি বেশি অ্যাট্রাকশন জাগবে? ইংলিশ লেখাটার প্রতি। এক্স্যাক্টলি, এটাই, যে ইংলিশ লেখছে তার খাতার প্রতি তার একটা সুনজর যাবে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আমি গত ব্যাচেও সবাইকে বলছি যে যদি ইডিয়ম ফ্রেজের মিনিং আসে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, ইংলিশ মিনিংটা লেখার চেষ্টা করবেন, বিকজ উই আর অ্যানালাইজিং দ্য ইংলিশ সাবজেক্ট হিয়ার। তারপরে এখানে আমি দেখেন হোয়াট ইজ ই কমার্স, এখানে ছোটখাটো একটা ডেফিনেশন চাইছি, ই কমার্সটা কি, যেহেতু ই কমার্স আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বর্তমান ই ওয়ার্ল্ডে বিশেষ করে। তারপরে এখানে বলা হয়েছে যে রাইট 3
প্রি রিকুইজিটস অফ সাকসেসফুল বিজনেস কমিউনিকেশন। তো এইভাবে এখানে 4টা কোশ্চেন আসবে, 2 মার্কের কোশ্চেন আসবে। তো আপনারা জানেন যে 2 মার্কের জন্য কতখানি লেখা উচিত। আমি এবার এমনও খাতা পাইছি যেখানে 2 মার্কের জন্য 2.5 পৃষ্ঠা অর্থাৎ 5 পাতা পর্যন্ত, সরি হ্যাঁ 2.5 পৃষ্ঠা পর্যন্ত লেখা হয়েছে, যেটা একদমই ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। 2 মার্কের জন্য কি 5 পৃষ্ঠা লিখে সময় নষ্ট করার দরকার আছে? দরকার নেই। না আবার না দেখা যাচ্ছে যে সে 5 মার্কের একটা প্যারাগ্রাফে 3 পৃষ্ঠা লিখছে। তো এটা পরীক্ষকের জন্য একটা বিরক্তির কারণ যে আপনি 2 মার্কের জন্য 5 পৃষ্ঠা লিখলেন, বাস ভালো কথা, আপনি জানেন, তাহলে এখানে কেন আপনি 5 মার্কের জন্য 5 পৃষ্ঠা লিখতে পারলেন না বা 3 পৃষ্ঠাতে আটকে গেলেন? বিষয়টা এরকম। তো আপনারা মার্কের উপর ডিপেন্ড করে একটু লেখার মানটাকে বাড়ানোর চেষ্টা করবেন, যেটা যেরকম ভাবে লিখলে ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, একজন পরীক্ষকের কাছে কয় পৃষ্ঠা, সবাই নয়, যে কয় পৃষ্ঠা লিখছে এটা ভ্যারি করে না। আপনার লেখার মান কতটুকু ইমপ্রুভড, কতটুকু বেটার, কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এটা ম্যাটার করে। আচ্ছা, আমরা এখন পার্ট সি তে দেখি। পার্ট সি তে কি আসে? পার্ট সি তে এখানে প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, আপনার ইমেইল রাইটিং আসতে পারে, আপনার কোনো মেমো তৈরির কথা আসতে পারে, প্রোগ্রেস রিপোর্ট তৈরির কথা বলতে পারে। তো এই বিষয়গুলাই বেসিক্যালি এখানে আসে। যেহেতু আমরা ফাইন আর্টস পড়তেছি, তো আমাদের বেসিক ইংলিশ বা আমাদের প্রফেশনাল লাইফে যে ইংলিশগুলোর দরকার হয়, এই বিষয়গুলো আমাদের পরীক্ষাতে একটু দিয়ে থাকে। তো আজকে আমরা যে ক্লাসটা করব, সেই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে প্রিপজিশন। আমি আসলে ব্যস্ততার কারণে আপনাদের অনেক কিছু আজকে প্ল্যান ছিল, কিন্তু আসলে করতে পারি নাই, দ্যাটস ওয়াই আই এম সরি। তো দেখেন, এখানে বলা হয়েছে যে প্রিপজিশন। প্রিপজিশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইংলিশের জন্য। আমরা তো সবাই বুঝি নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিনটা আরেকটু বড় হবে না স্যার? ওকে ওকে, ধন্যবাদ। আমি একটু বড় করার চেষ্টা করতেছি। এখন ওকে। এখন ঠিক আছে তো নাকি? জি স্যার, মোটামুটি বোঝা যায় এবার। স্যার বেশি বড় মোটামুটি হয়ে গেছে স্যার। স্যার এবার বেশি বড় হয়ে গেছে। ওকে, এবার এবার হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ রাইট সবাই। স্যার। তো আমি আপনাদের পরিচয় পর্বটা একটু শেষের দিকে সময় বাইরে নিব, কারণ আজকে এমনিতে একটু লেট হয়ে গেছে। তো আমরা একটু পড়াশোনাতেই মুভ করি। হ্যাঁ, তো প্রিপজিশন বলতে কি বোঝায়? যে আমরা যদি ওয়ার্ডটাকে অ্যানালাইসিস করি, এখানে বোঝা যায় যে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তো এটা কিসের পূর্বে অবস্থান করে বলে একে প্রিপজিশন বলা হয়? তো প্রিপজিশনের নিয়মটাই কি? সবসময় কিসের আগে বসবে বলেন তো? নাউন এবং প্রোনাউন। গুড। তো নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে প্রিপজিশন কি করে? দুইটা ক্লজ বা দুইটা ফ্রেজকে কানেক্টেড করে ফেলে, সংযুক্ত করে দেয়। সংযুক্ত করে স্থাপন ফেলে। করে দেয়। জি প্রিপজিশনকে বাংলাতে কি বলা হয় আমরা কি জানি? পদান্বয়ী অব্যয়। জি স্যার। আর কনজাংশনটা কি? সংযোজক অব্যয়। তো আমরা বাংলাতে না যাই, আমরা প্রিপজিশনেই থাকি। প্রিপজিশনের মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসে। এটা আপনার পার্ট এ যেটা বললাম, এমসিকিউ আসতে পারে যে চুজ দ্য রাইট প্রিপজিশন। পার্ট বি তে আপনাকে দিয়ে রাখতে পারে, যেহেতু 2 মার্কের 4টা প্রিপজিশন বা গ্যাপ ফিলিং দিয়ে দিল আপনাকে, করেন, এখানেও আসতে পারে। তো প্রিপজিশনের যেটা বিষয় পার্ট এ এবং বির মধ্যেই সীমাবদ্ধ, এটা পার্ট সি তে আসার সম্ভাবনা খুবই কম। আর দ্বিতীয়ত যেটা বিষয়, আমাদের রাইটিং এর জন্য, রাইটিং এর মানটাকে ভালো করার জন্য সঠিকভাবে প্রিপজিশনের ইউজেসটা জানতে হবে। আমরা অনেক সময় দেখি যে যেখানে ইন দরকার সেখানে অন দিয়ে রাখি, অনেক জায়গায় অফ দিয়ে রাখতেছি, অফের জায়গায় বাই দিয়ে রাখতেছি। তো এতে করে হয় কি, আপনার লেখার মান বা লেখার হাত যতই সুন্দর হোক, পরীক্ষক বিরক্ত হয়ে যাচ্ছে এবং মার্ক কম আসতেছে।
আপনারা এই জন্য আমি বলবো যে আপনাদের লেখার মানটাকেও একটু বাড়ানোর জন্য প্রিপজিশন গুলা ভাষায় কি করবেন, ব্যস্ততার ফাঁকে আমি পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে, পিডিএফ পেয়ে যাবেন আপনারা গ্রুপ থেকে। ব্যস্ততার ফাঁকে আপনার প্রিপজিশন গুলো একটু চর্চা করবেন। এখানে আই থিঙ্ক কয়টা প্রিপজিশন আছে, বেশি নেই। আপনারা এটা পুরো একদিনের বা 2 দিনের মধ্যে শেষ করে দিতে পারবেন। আর প্রিপজিশনের যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি করে, ভুলে যাবেন আবার প্র্যাকটিস করবেন। আসেন দেখি এখানে কি বলা হয়েছে, অ্যাভোরেন্ট টু। অ্যাভোরেন্ট টু বলতে বোঝাচ্ছে কি, ঘৃণ্য। তো যখন আমরা অ্যাভোরেন্ট শব্দটাকে দেখব তার সঙ্গে কি ইউজ করব আমরা, টু। টু। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখন এখানে নাউন আসবে অ্যাভোরেন্টের, অ্যাভোরেন্স আসবে। অ্যাভোরেন্সের সাথে কোন প্রিপজিশন আসবে কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? ওকে, দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বিষয়টাই হচ্ছে যে বাক্যের মধ্যে অবস্থান ভেদে এবং আপনার অর্থ ভেদে ভিন্নতা নিয়ে আসে। তো অ্যাভোরেন্টের সাথে টু হলেও অ্যাভোরেন্সের সাথে কি হবে, অফ হবে। তো এটা এখানে মিসিং হয়ে গেছে। আপনারা এই বিষয়গুলা যেগুলো মিসিং থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে ইম্পর্টেন্ট যেগুলো হবে আপনাদের পরীক্ষার জন্য, পরীক্ষার আগে আগে আপনাদেরকে আমি আবার নোট করে দিব। আপাতত আজকের এই পিডিএফ ফাইলটা আমরা পড়ি। তো অ্যাবাইড বাই, অ্যাবাইড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মানা। বাই অ্যাবাইড, যখন বাই চলে আসবে কোনো কিছু যখন মেনে চলার কথা বলা হবে, যেমন দ্য মেম্বার্স অফ দিস সোসাইটি, এই সমাজের সদস্যগণ কি, অ্যাবাইড বাই দ্য প্রিন্সিপাল। অ্যাবাইড বাই দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি, মূলনীতি বা মৌলিক নীতিমালা মেনে চলে তারা। তো এই সমাজের সদস্যরা বা সমাজের নাগরিকরা কি করে, মূলনীতি বা সমাজের নীতি নৈতিকতাকে মেনে চলে। সেই ক্ষেত্রে কি আসবে, অ্যাবাইড বাই। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? জি স্যার। আমি যদি বেশি ফাস্ট হয়ে যায় আমাকে একটু বলবেন যে স্যার একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, অ্যাবাউন্ড ইন এবং অ্যাবাউন্ড উইথ। দেখেন দুইটা শব্দ একই, কিন্তু এখানে কি ব্যবহার হয়েছে, ইন ব্যবহার হয়েছে, আর এখানে কি ব্যবহার হয়েছে, উইথ ব্যবহার হয়েছে। এটার কারণ কি, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। যখন আমরা বলবো যে দ্য মেঘনা, দ্য মেঘনা ইজ অ্যাবাউন্ড উইথ হিলসা, অর্থাৎ মেঘনা নদীতে প্রচুর পরিমাণে হিলসা আছে। এখানে যখন প্রচুর পরিমাণে থাকতেছে, একটা জায়গাতে থাকতেছে বা একটা কিছু কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকতেছে। আবার অ্যাবাউন্ড এই মানে প্রচুর থাকা। এখন এটা কখন ব্যবহার করব, যখন আমি বলবো হিলসা অ্যাবাউন্ডস ইন দ্য মেঘনা। দুইটা শব্দের পার্থক্যটা একটু দেখেন। এক জায়গায় আমি বললাম দ্য হিলসা, সরি দ্য মেঘনা অ্যাবাউন্ডস উইথ হিলসা, আরেক জায়গায় বললাম হিলসা অ্যাবাউন্ডস ইন দ্য মেঘনা। পার্থক্যটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। ওকে, মাঝে মাঝে আমাকে রেসপন্স করবেন। রেসপন্স না করলে মনে হবে যে আমি ল্যাপটপের সামনে একটা দেয়ালের সামনে একা একা কথা বলতেছি, বোর ফিল করব। হ্যাঁ, একটু আপনারা কথা টথা বলবেন মাঝে মাঝে। জি স্যার, কথা বলবো। তো আপনাদের সবার তো অনেক বিভিন্ন ভিন্ন ভিন্ন জেলাতে বাড়ি, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তো আপনারা সবাই থাকেন, রেগুলার থাকবেন। আমি এই যে 56 জন, প্রায় 50 আপ দেখতেছি, অ্যারাউন্ড 60। আমি আশা করব যে লাস্ট দিন অবধি আপনারা এভাবেই প্রেজেন্ট থাকবেন। অবশ্যই স্যার। জি জি, ওকে স্যার, চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা করবেন। আপনাদের অনেকে সংসার আছে, অনেকে গৃহিণী মানুষ, অনেকে আবার কর্মজীবী মানুষ, তারপরে অনেক ব্যস্ততা নিয়ে যেহেতু স্বপ্ন নিয়ে একটা কোর্সে ভর্তি হয়েছে, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ সবাইকে। আচ্ছা, এখন আমরা আসি অ্যাকাউন্ট ফর।
অ্যাকাউন্ট ফর মানে কি, যখন কোনো কিছু কারণে বোঝাবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, এখানে বলা হচ্ছে যে কি কারণে, কি কারণ। সুন্দর একটা উদাহরণ যদি বলি আমরা, যেমন মিস্টার রাজু ইস, এখানে বেসিক্যালি অ্যাকাউন্ট হয় না, অ্যাকাউন্টেবল হয়। হ্যাঁ, অ্যাকাউন্টেবল ফর জবাবদিহি করা, বা অ্যাকাউন্ট যখন অ্যাকাউন্টেবল ফর হয় কোনো কিছুর কারণে জবাবদিহি করা, আর অ্যাকাউন্টেবল টু হলে কারো কাছে জবাবদিহি করা। ঠিক আছে, তারপরে আসেন অ্যাকুইজড অফ, অভিযুক্ত। মেসেজ না এটাই হুদাই মেসেজ দাও। জি, আমাকে কেউ কিছু বললে একটু নাম বলে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনার নাম বলবেন যে স্যার আমি অমুক বলতেছি, তখন আমার একটু সুবিধা হবে। আর সবাই একটু স্পিকার অফ রাখিন যখন আমি কথা বলি বা যখন আপনাদের কথা বলার প্রয়োজন নেই। অ্যাকাস্টমড টু, মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে আসে। আল্লাহ। আচ্ছা, আমি বারবার বলতেছি যে সবাই একটু কাইন্ডলি আই রিকোয়েস্ট সবার স্পিকার অফ রাখবেন, তা নাহলে বিষয়টা একটু ইন্টারাপ্ট হয়ে যায়। আচ্ছা, অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। তো অ্যাকাস্টমড এর মতো, অ্যাকাস্টম মানে অভ্যস্ত, ঠিক একইভাবে আমরা কি করি, ইউজের পরেও টু ইউজ করে অভ্যস্ত করি, আবার হ্যাবিচুয়েটেড এর ক্ষেত্রেও টু ইউজ করে অভ্যস্ত বানাই। তো প্রিপজিশনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে একই অর্থ প্রদান করে এরকম শব্দসমূহ ম্যাক্সিমাম ক্ষেত্রে একই প্রিপজিশন একসেপ্ট করে। ঠিক আছে, অ্যাকোয়েন্ট উইথ মানে জানানো, অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত, অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত। এটা ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট গুলো আপনাদেরকে রিপিট করতেছি। অ্যাবসেন্ট ফ্রম কোনো কিছু বা কোনো কিছু থেকে অনুপস্থিত না থাকাকে আমরা যখন বলতে চাই তখন অ্যাবসেন্ট ফ্রম বলবো। অ্যাবজর্বড ইন, নিবিষ্ট, অ্যাক্সেস টু, এটা ইম্পর্টেন্ট। অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু দ্বারা কি বোঝাচ্ছে, অ্যাক্সেস টু হচ্ছে কোনো কিছুর অধিকার, শুধু প্রবেশ অধিকার এরকম না, সবকিছু অধিকারের ক্ষেত্রে যখন গ্রহণযোগ্যতা বা কারো অধিকার থাকে সেক্ষেত্রে অ্যাক্সেস টু দিয়ে আমরা করতে পারি। অর্থাৎ অ্যাক্সেসের ক্ষেত্রে টু আসবে এবং অ্যাক্সেসিবলের ক্ষেত্রেও টু আসে। অ্যাকম্পানিড বাই, সঙ্গী হওয়া, যেমন যদি বলা হয় মিস্টার সাজ্জাদুর রহমান মানে আমি, আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের দ্বারা সঙ্গ পেয়েছিলাম বা আমার বন্ধুরা আমার সঙ্গী হয়েছিল। কিংবা মাই ফ্রেন্ডস অ্যাকম্পানিড উইথ মি, আমার বন্ধুরা আমাকে সঙ্গ দিয়েছিল বা আমার সাথে থেকেছিল, একসঙ্গে করেছিল। অ্যাকুইট অফ মানে খালাস দেওয়া, অ্যাড টু যোগ করা, অ্যাডিক্টেড টু ইম্পর্টেন্ট, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু মানে আসক্ত, অ্যাডজাসেন্ট টু, অ্যাডজাসেন্ট টু, দেন অ্যাডমিট অফ ইম্পর্টেন্ট, অ্যাডমিট টু ইম্পর্টেন্ট। অ্যাফেকশন ফর মানে স্নেহ, অ্যাফেকশন টু মানে স্নেহশীল, যেমন বলা হলো দ্য মাদার ইজ অ্যাফেকশনেট টু হার চাইল্ড। আবার অ্যাফেকশন ফর, আই হ্যাভ এ গ্রেট অ্যাফেকশন ফর মাই চাইল্ড। অ্যাফ্রেড অফ ইম্পর্টেন্ট, অ্যাগ্রি অন ইম্পর্টেন্ট, একমত হওয়া, অ্যাগ্রি টু। আচ্ছা, অ্যাগ্রি অন কখন হবে, অ্যাগ্রি টু কখন হবে, অ্যাগ্রি উইথ কখন হবে? আচ্ছা, অ্যাগ্রি অন কোনো একটা বিষয়ের উপরে একমত হওয়া, কোনো একটা বিষয়ের উপর মানে কোনো একটা ওপিনিয়নের উপর যখন অ্যাগ্রি অন দিস ওপিনিয়ন, এটা খুব একটা ইউজ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাগ্রি টু এবং অ্যাগ্রি উইথ আসে। তো কোনো বিষয় হলে কি হবে অ্যাগ্রি টু, আর কারোর সাথে হলে কোনো ব্যক্তির সাথে হলে অ্যাগ্রি উইথ। এইম অ্যাট ইম্পর্টেন্ট, এইম অ্যাট, দেন অ্যালার্মড অ্যাট, অ্যালার্মড অ্যাট মানে আতঙ্কিত, অ্যালো টু, অ্যালো ফর, অ্যালাউ অফ, অ্যালো ফ্রম। হ্যাঁ রে, আপনারা ক্লাসের মধ্যে সংসার জীবন শুরু করছেন? হ্যাঁ, ক্লাসের মধ্যে সংসার জীবনের ব্যক্তিগত তথ্য ফাঁস করিয়েন না, স্পিকার অন অফ রেখে কথা বলিয়েন। না হ্যাঁ, স্পিকার অন রেখে আপনাদের সঙ্গী সাথী যারা আছে তাদের সাথে কথা বলিয়েন, আপনাদের জন্য সুবিধা, প্রাইভেসি মেনটেন করতে হবে।
তো আসি আমরা অ্যালুফ ফ্রম, কোনো কিছু থেকে দূরে থাকা। অল্টারনেটিভ টু খুবই ইম্পর্টেন্ট, অল্টারনেটিভ টু ইম্পর্টেন্ট। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা ইম্পর্টেন্ট। অ্যাংরি অ্যাট মানে হচ্ছে কোনো বিষয়ে রাগান্বিত হওয়া, আর অ্যাংরি উইথ কারোর সাথে রাগান্বিত হওয়া। যেমন হি ওয়াজ অ্যাংরি উইথ মি, কিন্তু হি ওয়াজ অ্যাংরি অ্যাট দিস পয়েন্ট, বা অ্যাংরি অ্যাট দিস ম্যাটার। অ্যানোয়েড ফর বিরক্ত, অ্যানোয়েড উইথ মানে বিরক্ত। কখন কখন উইথ হচ্ছে, কখন ফর হচ্ছে আমরা দেখি। যখন কোনো কিছু হবে অ্যানয়েড ফর কোনো কিছুর জন্য, আর অ্যানয়েড উইথ মানে কোনো ব্যক্তির ক্ষেত্রে। অ্যান্সার ফর, অ্যাংজাইস অ্যাবাউট, অ্যাংজাইস ফর, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। অ্যাংজাইস অ্যাবাউট, অ্যাংজাইস ফর। আপিল ফর, অ্যাপ্লাই ফর, অ্যাপটিটিউড ফর, আর্গু ফর, আর্গু উইথ, এটা আসে। এটা এবারই আসছিল, এটা এবার আসছিল। গত ব্যাচে আমি কতবার করে ওনাদেরকে বলছি, আমার প্রাক্তন শিক্ষার্থীদের, যে আপনারা একটু প্রিপোজিশনটা ভালো করে দেখবেন। এটাই আসছিল। কি যেন কোশ্চেন ছিল, হ্যাঁ, দ্য গার্ল অলওয়েজ ড্যাশ উইথ হার ব্রাদার, এই প্রশ্ন আসছিল। অপশন ছিল আর্গু, ডিপেন্ডস, প্রপোজেস। দেখেন অনেক সময় এটা মিসিং দেয়, অনেক সময় আবার পূর্বের শব্দটা মিসিং দেয়। সুতরাং আমি বারবার বলতেছি, আপনারা প্রিপোজিশনটাকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন বা পড়বেন। অ্যারাইভ অ্যাট পৌঁছানো, অ্যাসেম্পট ফর লজ্জিত, অ্যাসাইন টু নির্দিষ্ট করে দেওয়া, অ্যাটাচ টু জুড়ে দেওয়া, অ্যাটেন্ড অন সেবা করা, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া ইম্পর্টেন্ট। অ্যাটেন্ড টু সেবা, অ্যাটেন্ড অন এবং আপন একই জিনিস মিন করে সেবা করা। অ্যাভেল অফ, অ্যাভার্স টু মানে বিপরীতমুখী, অ্যাওয়ার অফ সচেতন, এটা ইম্পর্টেন্ট। অ্যাওয়ার অফ। তারপরে আমরা আসি বি তে, বেন্ট অন। বেন্ট অন মানে হচ্ছে ঝোঁক বা আসক্তি, বা কোনো কিছুতে অ্যাটাচড হয়ে থাকা, অ্যাডিক্টেড হয়ে থাকা, বা কোনো কিছুতে কনসিস্টেন্ট থাকা। বেন্ট অন। বি অ্যাওয়ার অফ, সতর্ক হওয়া, সতর্ক হওয়া। যখন আমাদের অ্যাওয়ার অফ, অ্যাওয়ারের সাথে অফ হয়, বি অ্যাওয়ারের সাথে অফ হয়। বিলং টু মানে অধিকারে থাকা। ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ মানে কি? ব্লাইন্ড অফ মানে হচ্ছে দৃষ্টিশক্তিতে অন্ধ। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই ব্লাইন্ডের সাথে যদি আমরা কি দেই, ইন দেই, ব্লাইন্ড অফ এবং ইন দুইটাই হচ্ছে কি দৃষ্টিশক্তিতে অন্ধের ক্ষেত্রে বলা হয়। কিন্তু আরেকটা আছে হচ্ছে ব্লাইন্ড টু, যখন কোনো কিছুর প্রতি বা কোনো বিষয়ের প্রতি উদাসীন থাকা বোঝায়, তখন ব্লাইন্ড টু বোঝায়। ব্ল্যাক আউট মানে হটে আসা বা প্রতিশ্রুতি হারানো। বার্গেইন ফর, আসসালামু আলাইকুম স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি অবশ্যই। স্যার, আমি ফাইন আর্টসের দ্বিতীয় সেমিস্টারের, এটা আমার প্রথম ক্লাস। এটা কি স্যার আমাদের? আর একটু আগে স্যার আমরা অনেকক্ষণ ক্লাস করলাম একটা, ওই স্যারে পরে বলতেছে যে আমরা যেই বললাম যে এটা তো আমাদের প্রথম ক্লাস, তাহলে আপনারা এই লিঙ্কে ঢুকছেন কেন, সেই জন্য জিজ্ঞাসা করলাম স্যার। অনেকে আমরা ওই ক্লাসে ঢুকতে বলছি। না, আপনাদের জি ফাইনান্স স্যার, এইটা অনেকক্ষণ ধরে বলার জন্য মনে হয়। জি স্যার। স্যার আপনি প্রথমেই বললেন যে কম্পিটিটিভ ইংলিশ ফর ফিজিক্যাল এডুকেশন, এরকম একটু বললেন, জয়েন করে শুনলাম। তো মনে হলো এটা ফাইন আর্টসের সাথে মানে সংশ্লিষ্ট কিনা, মানে যদি একটু ক্লিয়ার করতেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদেরকে কম্পিটিটিভ ইংলিশ ফর কি যেটাই বললেন আপনি, তো এখানে বেসিক ইংলিশ থেকেই সবকিছু হবে। স্যার আমরা তো আধা ঘন্টা যাবত ওইখানে ক্লাস করতেছিলাম, ওইটা হচ্ছে আপনার একটা প্যাসেজ পড়া ছিল, দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস। আচ্ছা, স্যার আমাদের স্যার এটা পরে দিয়েছে কিছু। আপনারা আমরা দেখ, তো প্রথমে যেটা লিংক পাইছি পেয়েই আমরা ঢুকে গেছি, ক্লাস ভাবছি শুরু হয়ে গেছে। না না না, হ্যাঁ, এটা পরে একটু ডিলিট খেয়াল করে করতে দিছি ওইটা। হবে যে আপনাদের ক্লাস লিংকের নিচে কোনটার কথা বলা হয়েছে, ফাইন আর্টস এর কথা বলা হয়েছে না কোন লেখা থাকবে যে কোন আসলে department এর বা কোন। স্যার এতদিন তো এমন হয় নাই, আজকে তো প্রথম। ওইটা লেখা ছিল যে ইংলিশ ক্লাস লিঙ্ক ফাইন আর্টস, ওইটাই লেখা ছিল, ওইটাতে আমরা ঢুকছিলাম, পরে ওইটা তো ওইখানে আমরা ক্লাস করে ফলাইছি জানা ভাবে। এটা আপনাদের ফাইন আর্টস এর ক্লাস, সমস্যা নেই। হ্যাঁ, মানে টিচার, এটা আমাদের প্রথম ক্লাসটা হবে। সাবজেক্ট মানে বিজনেস ইংলিশ, বিজনেস ইংলিশ।
তো আপনাদের কম্পিটিটিভ ইংলিশ বলেন বা প্রফেশনাল লাইফের যত ইংলিশ বলেন এইটার মধ্যে আমি আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, কারো কোনো আর প্রশ্ন? প্রশ্ন হচ্ছে স্যার এইখানে কি পড়াচ্ছেন? আপনি কি আমরা তো ক্লাসে মাত্র আসছি, আমরা হ্যাঁ, মাত্র আসছি, ওই যে অন্য লিঙ্কে ঢুকে গেছিলাম। আচ্ছা, আপনারা অন্য লিগে ধরে গেছে মাত্র আসছেন। আমরা পারছি না। ক্লাসে কিছুক্ষণ থাকেন তাহলে বুঝতে পারবেন, এসে তাড়াহুড়ো করলেই আপনারাও বিরক্ত হবেন। স্যার আমাদের যারা সাবজেক্টের প্রথম নামটা থেকে একটু পুরো বলেন, ক্লাসে আমাদের তারাও বিরক্ত যে কোন হবে। সাবজেক্ট পড়াচ্ছেন? জি জি, স্যার মানে আপনি যেভাবে ক্লাস নিচ্ছিলেন, বিজনেস ইংলিশ, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে বিজনেস ইংলিশ, এখন আপনি তো বলতেছেন কম্পিটিটিভ ইংলিশ। জি স্যার জি স্যার, স্যার ওইটাই বলতেছি স্যার, আপনি আপনার মতো ক্লাস নেন, লাস্টে স্যার আমাদেরকে প্রথমে একটু স্যারকে বলে দিয়ে তাইলেই হবে। জি স্যার। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করব এখানে। উবাইদুল ভাই, আপনি কি আসছেন এখানে? তো ইনারা যে এখানে অ্যারাউন্ড 60 জনের মতো আছে, ইনারা কি সবই ফাইন আর্টসের স্টুডেন্ট? তো আরে ভাই আপনি সব লিংক একসাথে দিছেন কেন? দ্বিতীয় লিংকের আমরা কি এত কিছু বুঝি না, আপনি বলছেন লিংকে ঢুকতে আমরা আচ্ছা এমডি তারেক, আপনি কিছু বলতে চাচ্ছেন? স্যার আমি বলতে চাইছি যে এখানে আমাদের সাবজেক্ট কোন সাবজেক্টের নাম বলেন স্যার। আচ্ছা, ফাইন আর্টস, ইংলিশ ফর ফাইন আর্টস, এখানে আপনাদের বিজনেস ইংলিশ থেকে শুরু করে প্রফেশনাল ইংলিশ এবং কম্পিটিটিভ ইংলিশ সব বিষয় নিয়ে আলোচনা করা হবে। গট ইট? জি ওকে, এখন আমরা ক্লাসে আসি। তারপরে দেখেন, আমাদের আজকে এখানে ক্লাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। সবাই একটু মনোযোগ দেন যারা পরে আসছেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। তো প্রিপোজিশন কিভাবে, কোথায়, কিভাবে, কোনটা কাজ করে। আচ্ছা, যেটা কোথায় যেন ছিলাম, দেখেন ক্লাসের মধ্যে একটু ইন্টারাপ্ট করলে কত কি মিস হয়ে যাচ্ছে। বিলিভ ইন, তো বিলিভ ইন আমি আগেই বললাম যে প্রিপোজিশন একই জিনিস কি করে, একই অর্থ স্থাপনকারী শব্দগুলা একই প্রিপোজিশন গ্রহণ করে। তো বিলিভ ইন বিশ্বাস করা, বিশ্বাস জাতীয় যত শব্দ আছে সবগুলো ইনি ইউজ করবে বা ইনি একসেপ্ট করবে। ব্লাইন্ড টু, এই যে একটু আগে আমরা পড়লাম না, ব্লাইন্ড অফ, এই যে দেখেন ব্লাইন্ড টু যখন দোষের প্রতি অন্ধ বা উদাসীনতা বুঝাবে, যেমন হি ওয়াজ ব্লাইন্ড টু হিজ সন্স মিস্টেকস, হি ওয়াজ ব্লাইন্ড টু হিজ সন্স ডিফেক্টস। বাস্ট ইনটু যখন কান্নায় ভেঙে পড়া বোঝাবে তখন বাস্ট ইনটু ইম্পর্টেন্ট। আবার বাস্ট আউট, যখন এটা অনেক সময় আমরা মিস করে ফেলি যে কান্নার ক্ষেত্রে বাস্ট আউট ইউজ করি, কিন্তু কান্না বাস্ট আউট হয় না, কান্নার ক্ষেত্রে হবে বাস্ট ইনটু, কিন্তু যখন হাসিতে আমরা ফেটে পড়বো তখন হবে বাস্ট আউট। বিজি উইথ মানে ব্যস্ত থাকা, বেসড অন মানে ভিত্তি থাকা, কোনো কিছুর উপর নির্ভর করা বা বেস করা। কেয়ার ফর মানে গ্রাহ্য করা বা কাউকে মূল্যায়ন করা, আর কেয়ার অফ মানে যত্ন নেওয়া, এটা আমার পরিচিত। কেয়ারফুল অফ মানে যত্নবান, ইম্পর্টেন্ট। চান্স অন প্রথম সুযোগ, চার্জ উইথ মানে অভিযোগ করা, যেমন হি ওয়াজ চার্জড উইথ মার্ডার, সে মার্ডারে অভিযুক্ত। ক্লোজ টু নিকট, আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তারপরে ক্যাপাবল অফ যোগ্যতা সম্পন্ন, ক্যাপাসিটি ফর, ক্যাপাবল অফটা আসে কেয়ার অ্যাবাউট দেখাশোনা করা। তারপরে ক্লু টু সূত্র, কোনো কিছু সূত্র দেওয়া, যেমন ইট ওয়াজ দ্য ক্লু টু দ্য ক্রাইম, অর্থাৎ এটা ছিল সেই ক্রাইমের সূত্র। ক্লাইড উইথ ধাক্কা লাগা, আমরা কলিশন শব্দটার সাথে পরিচিত, কলিশন থেকে ক্লাইড। কাম অফ মানে জন্মগ্রহণ করা, যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে কোনো ফ্যামিলিতে বা কোনো বংশে, সেই ক্ষেত্রে কাম অফ। কমেন্টস অন, কমেন্টস মানে হচ্ছে স্টার্ট বিগিন শুরু করা, কমেন্ট অন মানে মন্তব্য করা। আমি আপনাদেরকে এগুলো অর্থ সহ বা উদাহরণ সহ এই কারণে বুঝাই দিচ্ছি, আমি পরবর্তী ক্লাসে কিন্তু প্রিপোজিশন থেকে অনেক কিছু ধরবো আপনাদেরকে, যে কেন এটা হলো কেন এটা হলো না। কারণ বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রিপোজিশন থেকে কোশ্চেন হয়েছেই, সুতরাং এটা লাইটলি নেওয়ার কিছু নেই, গুরুত্ব সহকারে নেবেন। যারা পরে আসছেন আবারও বলতেছি, ক্লাস রেগুলার করবেন, বিশেষ করে এই যে আমার ক্লাসটা, ইংলিশ ক্লাসটা, ফাইন আর্টসের ইংলিশ, যেটা আপনাদেরকে একদম বেসিক থেকে শুরু করে
পরীক্ষার জন্য উপযোগী করে গড়ে তুলতে যতটুকু আমার ইফোর্ট দেওয়া লাগে আমি দিব। আপনাদের ক্লাসে থাকতে হবে এবং পড়তে হবে সময়ের ফাঁকে ফাঁকে। সবাই কি আমার সাথে থাকবেন তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, জি স্যার। তারপরে আসেন দেখেন জি স্যার পারবো। কম্পেয়ার টু তুলনা করা। কম্পেয়ার টু তুলনা করা, এই টু কখন ইউজ হয়? যখন বই সাদৃশ্য জিনিস, যেমন আমি যদি উদাহরণ দেই, উদাহরণ কি দিব বলেন? যেমন আমি বললাম যে ফারজানা আক্তার ইজ কম্পেয়ার টু এ মুন। ফারজানা আক্তারকে কি করা হচ্ছে? চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। দুইটা বই সাদৃশ্য জিনিস, এই কারণে কম্পেয়ার টু। কিন্তু যখন বলা হবে ফারজানা আক্তার ইজ কম্পেয়ার্ড উইথ হিজ মাদার, দুইটাই হিউম্যান বিইং, এই কারণে এখানে কম্পেয়ারের সাথে উইথ আসছে, অর্থাৎ ফারজানাকে তার মায়ের সাথে তুলনা করা হচ্ছে। প্রথম বাক্যে ফারজানাকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে বিধায় কম্পেয়ার টু, বই সাদৃশ্য জিনিস। আর দ্বিতীয় বাক্যে আরেকজন হিউম্যান বিইং তার মায়ের সাথে তুলনা করা হয়েছে, সো আমরা উইথ ইউজ করছি। কম্পিট উইথ টেক্কা মারা বা প্রতিযোগিতা করা। কমপ্লেইন এগেইনস্ট অভিযোগ করা। কমপ্লেইন টু অভিযোগ করা। কমপ্লেইন এগেইনস্ট মানে কারো বিরুদ্ধে অভিযোগ করা, আর কমপ্লেইন টু মানে কারো কাছে গিয়ে অভিযোগ করা। যেমন আই কমপ্লেইন্ড টু মাই প্রিন্সিপাল, আমি আমার প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করেছিলাম। কিন্তু যখন বলা হবে আই কমপ্লেইন্ড টু মাই প্রিন্সিপাল এগেইনস্ট মাই কি রুমমেট, আমার রুমমেটের বিরুদ্ধে আমার প্রিন্সিপালের কাছে আমি অভিযোগ করেছিলাম। কমপ্লাই উইথ ইম্পর্টেন্ট, এই দুইটা যেমন ইম্পর্টেন্ট, যেগুলো দাগ দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখবেন, এটা ইম্পর্টেন্ট। কম্পোজড অফ তৈরি, কনসিভ অফ কল্পনা করা, কন্ট্রোল উইথ যখন আমরা সান্ত্বনা বা শোক প্রকাশ করি তখন কন্ডোলেন্স দেই, সান্ত্বনা দেই, তো সেই কন্ডোলের সাথে উইথ হবে। কনফার উইথ সঙ্গে অর্পণ করা। কনফাইড ইন, যেমন আমি একটু আগে আপনাদেরকে বললাম যে একই অর্থ স্থাপনকারী শব্দগুলো একই প্রিপজিশন নেয়। কনফাইড মানে কি? বিশ্বাস করা। আমরা বিলিভের সাথে যেমন ইন ইউজ করছি, এখানে কনফাইডের সাথেও ইন ইউজ করছি। সো এগুলো আপনাদের মনে রাখতে সুবিধা হবে যদি বেসিকটা বোঝেন। কিন্তু কনফিডেন্ট হচ্ছে একটা প্রিপজিশন, সরি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কি হবে? অফ প্রিপজিশন নিবে। যেমন আই ওয়াজ কনফিডেন্ট অফ মাই সাকসেস, আমি আমার সফলতার প্রতি স্থির বিশ্বাসী ছিলাম। কিন্তু কনফিডেন্ট টু, এইটা একটু আপনারা এখানে কনফিডেন্ট হবে না, এখানে হবে হচ্ছে কনফাইড হবে। কনফাইড টু হয়। কনফাইড টু মানে হচ্ছে শয্যা, বেডে যাওয়া বা শুয়ে পড়া, কনফাইড টু। আর কনফাইড ইন মানে হচ্ছে আবদ্ধ থাকা। কনফার্ম টু মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছুর সাথে। কংগ্রাচুলেশন আমরা যখন জানাই, কাউকে অভিনন্দন জানাই, তখন তাকে আমরা বলি কংগ্রাচুলেট অন ইউর সাকসেস, পরিচিত। কানেক্টেড উইথ সম্পর্কিত। কনভাইভ অ্যাড, আমি একটু দাগ দিয়ে যাচ্ছি। কনসাস অফ, কনসিকুয়েন্ট আপন, কনসিস্ট অফ, কনসিস্টেন্ট উইথ। কন্ট্রারি টু ইম্পর্টেন্ট, যখন কোনো কিছু বিপরীত বুঝাবে বা বৈসাদৃশ্য বুঝাবে। কন্ট্রিবিউট টু অবদান রাখা। কন্ট্রোল ওভার, এখানে কন্ট্রোল ওভার যদি না থাকে, কন্ট্রোল অন থাকে, সেই ক্ষেত্রে আরেকটা মিন করে। যেমন কন্ট্রোল ওভার মানে একটা জিনিস, আর কন্ট্রোল অন মানে একটা জিনিস। কন্ট্রোল ওভার মানে কোনো কিছুর উপর বিশেষজ্ঞ থাকা বা বিশেষ জ্ঞান থাকা বা নিয়ন্ত্রণ থাকা। আর কন্ট্রোল ওভার মানে হচ্ছে কন্ট্রোল অন মানে হচ্ছে কোনো বিষয়, কোনো ব্যক্তির উপরে বা কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ করা কন্ট্রোল ওভার দ্বারা। কাউন্ট ফর মানে গণ্য হওয়া। কাউন্ট অন মানে নির্ভর করা। ক্রেভ ফর আকাঙ্ক্ষা করা। কিওর অফ আরোগ্য লাভ করা। ডিফ অফ, দেখেন ব্লাইন্ড অফ যেরকম কি বোঝাচ্ছে? দৃষ্টিশক্তি বোঝাচ্ছে। ভাইব্রেশনটা অফ করেন। আর ডিফ টু মানে অনিচ্ছুক বোঝাচ্ছে। ডিল ইন মানে ব্যবসা করা, খুবই পরিচিত এবং খুবই ইম্পর্টেন্ট। ডিল ইন, এটা আসে ডিল ইন, যেমন এটা আসছিল কোন জানি পরীক্ষাতে, যেমন হি ডিলস ড্যাশ রাইস, সে কি ডিলস এর সাথে তাহলে কি প্রিপজিশন দিতে হবে ব্যবসা করার ক্ষেত্রে? ইন। ডিল উইথ, ডেডিকেট টু, ডিলাইট ইন। ডিপেন্ড অন, ডিপ্রাইভড অফ। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত, আবার ডিভয়েড এর সাথে অফ হয়। ডিজায়ার ফর, এই যে দেখেন বর্জিত
এবং বঞ্চিত দুইটা একই মিনিং করে, একই প্রিপোজিশন একসেপ্ট করছে। ডিজায়ার ফর, ডিসপেয়ার অফ, ডিভোট টু উৎসর্গ করা, ডাই ফ্রম। আচ্ছা, ডাইট না নিয়ে আমরা ক্লিয়ার করি, ডাই ফ্রম কোনো কিছুর কারণে, খাওয়া দাওয়া, ওভার ইটিং, সবকিছুতে কি হবে ডাই ফ্রম। ডায়েট বাই, ডায়েট বাই কখন হবে, যখন সুইসাইড করে মারা যাওয়া, দুর্ঘটনা বা সহিংসতায় মারা যাওয়া। আর ডায়েট ফ্রম মানে হচ্ছে কি, ডায়েট ফ্রম তো এখানে বললামই, ডাই ইন, ডাইনটা আসে না, ডাই অফ। রোগ, ক্ষুধা, তৃষ্ণাতে যখন মারা যাবে তখন হচ্ছে ডাই অফ। ডিফার ইন ভিন্ন মত হওয়া, ডিফার অন ভিন্ন মত হওয়া। এখন ডিফার ইন কখন হবে, ডিফার অন কখন হবে? ডিফার ইন হচ্ছে যেমন বললাম যে হি ডিফার্স ইন দিস সাবজেক্ট, সে এই বিষয়ে ভিন্ন মত হয়। আই ডিফার, আবার ডিফার উইথও হয়। তো আমরা দেখব ব্যক্তির সাথে হলে, আমি ক্লিয়ারলি বুঝাতে সহজ করে, ব্যক্তির সাথে হলে উইথ হবে, কোনো বিষয়ের সাথে হলে ক্ষেত্র বিশেষে ইন হয়, ক্ষেত্র বিশেষে অন হয়। তো ইন এবং অন কখনো এক জায়গায় থাকবে না, এটা মাথায় রাখবেন। ডিফারেন্স বিটুইন যখন দুজনের সাথে পার্থক্য বোঝাবে, আর ডিফারেন্ট কোনো কিছু থেকে যখন পৃথক হবে। কনফিডেন্ট অফ যেমন বিশ্বাসী বোঝায়, আর ডিফিডেন্ট অফ মানে সন্দিগ্ধ বোঝায়। ডিসএগ্রি উইথ অমত, যেমন আমরা একটু আগে দেখলাম এগ্রির সাথে উইথ, ডিসএগ্রির সাথে কি হচ্ছে, উইথ হচ্ছে, কোনো কারোর সাথে। এগুলো একটু দেখে নেবেন। ডিসলাইক ফর, লাইকের সাথে ফর হয়, ডিসলাইকের সাথেও ফর হয়। প্লিজড এর সাথে কি হয়, প্লিজড এর সাথে কোনো বিষয়ে যখন, সরি এখানে এটা একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিয়ে, প্লিজড এর সাথে উইথ হয়, ডিসপ্লেসড এর সাথে উইথ হয়, ওটা ভুল হবে, এই যে এটা ঠিক। ডিসপোজ অফ, ডিস্টিংগুইশ বিটুইন, ডিভাইড অ্যামং। আচ্ছা, ডিভাইড বিটুইন কখন হবে, বিটুইন আসে যখন দুইজনের মধ্যে বিষয় থাকে, আর যখন দুইয়ের অধিক থাকে তখন হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরে আপনারা কেন স্পিকার অন করতেছেন? একটা প্রেস করলে তো স্পিকারটা অফ হয়ে যায়। প্লিজ কাইন্ডলি একটু স্পিকারটা অফ রাখেন, তাহলে আমার ক্লাসটিতে সুবিধা হবে আর সবার শুনতেও সুবিধা হবে। এই যে ওমর ফারুক, ওমর ফারুক আপনি কি স্পিকার অফ করতে পারছেন না? ওমর ফারুক ক্লাসেই নেই মনে হয় স্যার। ডিউ টু কারণে, ডাল অ্যাট কাঁচা, তো গুড অ্যাট কোনো কিছুর প্রতি দক্ষ বোঝালে গুড অ্যাট বলি, আর অদক্ষ হলে ডাল অ্যাট। ডুয়েল অন মানে বসবাস করা। ইগার অ্যাবাউট, ইগার ফর কোনো বিষয়ে আগ্রহী, কোনো কিছুতে আগ্রহী, কোনো কিছুর জন্য আগ্রহী। এলিজিবল ফর, এলিজিবল ফর মানে যোগ্য। ইমবার্ক অন, ইমবার্কের সাথে আপনও হয়, ইমবার্ক অন হয়, আপন অন একই মিন করবে। ইন্ড ইন শেষ হওয়া, ইন্ডুইড উইথ। এঙ্গেজড ইন, এঙ্গেজড টু কারোর সাথে যখন বিয়ে শাদী হওয়ার কথা থাকে তখন এঙ্গেজ টু বলা হবে। আর কোনো কিছুতে যখন নিযুক্ত, কোনো কাজে নিযুক্ত থাকা হবে, যেমন আই অ্যাম এঙ্গেজড ইন দিস ক্লাস। এঙ্গেজড উইথ কারো কোনো ব্যক্তির সাথে, এটার ইউজেস নেই, এটা বেশি ইউজ করবেন আপনারা। ইনকোয়ার অ্যাবাউট, ইনকোয়ার ইনটু, ইনকোয়ার অফ, এগুলো খুব বেশি কঠিন না, এগুলো আমাদের পরিচিত সব প্রিপজিশন। এনভি অফ, ইকুয়াল টু, escape from, essential to, esteem for, শ্রদ্ধা। এক্সকিউজ ফর অব্যাহতি দেওয়া, exempt from রেহাই দেওয়া। ফিল ফর সহানুভূতি অনুভব করা, ফাইট আউট, আচ্ছা ফাইট উইথটা আসে, ফিল উইথ পরিপূর্ণটা আসে। ফিট ফর যোগ্য, এলিজিবল ফর যেমন যোগ্য, ফিট ফরও যোগ্য। ফোকাস অন কোনো কিছুর প্রতি চোখ রাখা বা দৃষ্টি রাখা বা মনোযোগী হওয়া। ফলো আপ করা বা কোনো কিছু ফলো আপ দেওয়া আমরা যেটা বলি, বা রিভাইজ দেওয়া বা অনুসরণ করা, কোনো কিছু রিভিশন দেওয়া। গ্ল্যান্স অ্যাট চোখ বুলিয়ে নেওয়া, গুড অ্যাট দক্ষ। প্রিপজিশন কিন্তু পুরোপুরি প্র্যাকটিস এবং একটু মুখস্থের বিষয় এবং অর্থটা বোঝার বিষয়। আমি তারপরেও অনেক উদাহরণ দিয়ে আপনাদেরকে অনেকগুলো বুঝাই দিলাম, আসলে এতগুলো বুঝে দেওয়া স্বল্প সময় খুবই মুশকিল। তারপরে আমি অর্থটা বলে দিচ্ছি। গুড ফর মানে যোগ্য, গুড লাক মানে সৌভাগ্য।
গ্রেটফুল মানে কৃতজ্ঞ, গ্রিড ফর মানে লোভ, কোনো কিছুর প্রতি লোভ যখন হয় গ্রিড ফর, গার্ড এগেইনস্ট মানে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ানো বা তাড়ানো, গেস অ্যাট মানে অনুমান করা, গিলটি অফ মানে দোষী, হ্যাঙ্কার আফটার ইম্পর্টেন্ট, হ্যাঙ্কার আফটার ইম্পর্টেন্ট, গিলটি অফ ইম্পর্টেন্ট কোনো কিছুর প্রতি লোভ বা লালায়িত হওয়া, হার্ড অফ কম শোনা, আয়ার অফ উত্তরাধিকারী, আয়ার টু সম্পত্তি, আয়ার অফ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর সম্পত্তির ক্ষেত্রে, আয়ার টু, হাঙ্গার ফর তীব্র আকাঙ্ক্ষা, ইম্পোজ অন চাপানো, এই যে আমাদের উপর কর চাপাইছে ইউএসএ রেসিপ্রোকাল ট্যারিফ যেটা দেখবেন ইম্পোজ অন লেখা, ইনএবিলিটি দুর্বলতা, ইনডেপ্টেড টু ইনডিফারেন্ট টু উদাসীন, ইম্পর্টেন্ট ইন্ডালজ ইন ইম্পর্টেন্ট, ইনফর্মড অফ অবহিত করা, ইনকোয়ার অ্যাবাউট অনুসন্ধান করা, ইনসিস্ট অন ইন্টারেস্ট ইন, জাম্প টু জুনিয়র টু, জুনিয়র, এই যে এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ কিছু থাকে সেগুলোর সাথে কি হয় টু আসে, যেমন জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, এগুলোর সাথে সবকিছুর সাথে টু আসে, এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। জাস্টিস টু, কি টু মানে সমাধানের উপায়, কাইন্ড টু সদয় হওয়া, ল্যাক অফ ল্যাকিং ইন, ল্যামেন্ট ফর, ল্যামেন্ট ফর মানে কাদাকাটি করা, বিলাপ করা, রোডারাজি করা, লেট ইন দেরি, লে বাই সঞ্চয় করা, লায়াবেল টু দায়ী, লাইকিং ফর, লিমিট টু লিমিটেড টু এটা আসে, লিমিটেড টু আসে, লিভ বেয়ন্ড বাঁচা, লিভ বাই কোন উপায়ে বাঁচা, যেমন হি লিভস বাই অনেস্টি সে সততার উপরে বেঁচে থাকে, লিভ অন মানে খেয়ে বেঁচে থাকা, যেমন দ্য কাউ লিভ অন লিভস অন গ্রাস, এটা আসে না, লিভ উইথিন আসে না খুব একটা, কামনা করা, লং ফর, লুক আফটার মানে দেখাশোনা করা, কিন্তু টেক আফটার মানে কি কোনো কিছুর সাথে সাদৃশ্য হওয়া, লুক অ্যাট মানে তাকানো, লুক ফর মানে খোঁজা, লুক ইনটু এটা আসে তদন্ত করা, আর লুক ওভার মানে হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা, এক্সামাইন করা, লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে কোনো শব্দ অর্থ খোঁজা, ম্যাট মেক ফর ম্যারিড টু আসে, মন ফর, মন ওভার, মন ফর মানে কোনো কিছুর জন্য আর কোনো কিছুর উপরে মন করা, অকুপাইড ইন, অকুপাইড মানে নিয়োজিত, অকুপাইড উইথ মানে নিয়োজিত থাকা, কোনো কিছুর দ্বারা নিয়োজিত থাকা, কোনো কিছুতে নিয়োজিত থাকা, অকার টু, এগুলো অতটা ইম্পর্টেন্ট না এগুলা অতটা, ওভারকাম বাই, ও টু ঋণী হওয়া কারো প্রতি, ও যেমন আই ও টু ইউ ঋণী আমি তোমার কাছে ঋণী, পার্ট ফ্রম বিচ্ছিন্ন হওয়া, পার্ট উইথ বিচ্ছিন্ন হওয়া, পার্ট ফ্রম কখন আসবে দেখেন যখন কোনো ব্যক্তির কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া বোঝাবে পার্ট ফ্রম, আর কোনো জিনিস থেকে বিচ্ছিন্ন হওয়া বোঝাবে তা পার্ট উইথ, পার্ট টেক ইন, পার্সিয়ালিটি ফর পার্টিসিপেট ইন, পাস অ্যাওয়ে, পাস ফর পারসিস্ট ইন মানে হচ্ছে লেগে থাকা, এগুলো অতটা জরুরি নয়, প্লিড ফর মানে ওকালতি করা বা আরজি করা যেটাকে বলা হয়, প্লিজড উইথ, ডিসপ্লেসড এর সাথে যেরকম উইথ হয় প্লিজড এর সাথে উইথ হয়, পপুলার উইথ জনপ্রিয়, যেমন আই ওয়াজ পপুলার উইথ মাই স্টুডেন্টস আমি আমার স্টুডেন্টদের কাছে জনপ্রিয় ছিলাম, প্রিফার টু এটা প্রিফার সব সময় দেখবেন প্রিফার সব সময় টু একসেপ্ট করে, যেমন আই প্রিফার টি টু কফি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি, প্রিসাইড ওভার ইম্পর্টেন্ট, প্রিটেন্ড টু ভান করা, প্রিভেন্ট ফ্রম বারণ করা, প্রায়র টু পূর্বে এটা আসে, প্রাইড অন, আচ্ছা প্রাইড অন কখন আসে, প্রাইড ইন কখন আসে, প্রাইড অন আসবে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে, যেমন দ্য গার্ল প্রাইড হারসেলফ অন হার বিউটি, অর্থাৎ মেয়েটি তার সৌন্দর্যের উপর গর্ব করে, কিন্তু যখন বলা হবে দ্য গার্ল প্রাইড ইন বিউটি সৌন্দর্যে গর্ব করে, যখন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা, হারসেলফ, মাইসেলফ, সেলফ যুক্ত যত প্রোনাউন আছে সবগুলোকে বলা হয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে অন আসে। আবার প্রাউড অফ কোন বিষয়ে গর্বিত,
এখান থেকে কোয়ালিফাইড ফর, ওই ফিট ফর, এলিজিবল ফর, কোয়ালিফাইড ফর, দেখেন একই মেইন কোর্সে একই প্রিপজিশন নিছে। কোয়ারেল উইথ এগুলো অতটা আসে না। রিজয়েস অ্যাট, রিলেভেন্ট টু প্রাসঙ্গিক, রিলাই অন নির্ভর করা, রিমেডি ফর রিমাইন্ড অফ আসে, রিকোয়ার অফ রিজাইন টু মানে হচ্ছে আত্মসমর্পণ করা, আর রিজাইন ফ্রম মানে হচ্ছে কি চাকরি থেকে অবসর নেওয়া। রেসপন্ড টু উত্তর দেওয়া, রেসপন্সিবল টু মানে দায়ী। আর যারা পরে আসলেন, যারা অন্য ক্লাসে চলে গিয়েছিলেন এবং পরে আসছেন, তাদের জন্য আবার বলে দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি যে আপনাদের ক্লাসটা রেকর্ড করা থাকবে। আপনারা পরবর্তীতে ক্লাসটা প্রথম থেকে যে একটু মিস করে ফেলছেন আবার একটু কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি দেখে নিয়ে